আঙ্কেল জেনে বুঝে এরকম একটা লোকের সাথে তোর বিয়ে কেন দিচ্ছে তে? কিছুটা রাগান্বিত গলায় কথাটা বলে উঠল তের বান্ধবী জিমিন। কিন্তু কথাটা শুনেও কোনো ভাবান্তর হলো না তের মধ্যে। ও আপন মনে নিজের পোষ্য টিয়া পাখিকে খাবার দিতে ব্যস্ত। কি রে, কিছু বল তুই আর। ছাড় না, বাবা ঠিক করেছে, নিশ্চয়ই কিছু ভেবেই করেছে। কিন্তু তোর তো কিছু বলা উচিত ছিল অন্তত। এইভাবে তোর জীবনটা শেষ হয়ে যাবে। ভাগ্যে যেটা থাকে সেটা কি কখনো খণ্ডানো যায়? চেষ্টা তো করতে হয় ছাগল। আমি বাবার মনে কষ্ট দিতে চাই না বলেই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তে, কিন্তু জিমিন ওকে আটকে বলল, কিন্তু এতে তোর জীবনের সমস্যা আরো বাড়বে। বল, তুই কি করে ওনার সাথে মানিয়ে নিবি? আমি আঙ্কেলের সাথে কথা বলি, উনি বাবার প্রাণ বাঁচিয়েছেন। তাই বলে আঙ্কেল ঋণ শোধ করতে তোর জীবনটা এভাবে দিয়ে দেবে? জন্মের পর মাকে হারিয়েছে, বাবা আর নিজস্ব সর্বস্ব দিয়ে আমায় ভালো রাখার চেষ্টা করেছে, কখনো কোনো বিপদ আসতে দেয়নি আমার উপর। আজ বাবা আমার কাছে কিছু চেয়েছে, সেটা আমি অবশ্যই দেব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু একবার ওনার সাথে দেখা তো কর। মানে হঠাৎ দেখা করতে যাব কেন? আমি মানুষটা কিরকম, তার ব্যবহার কিরকম সেটা জানার জন্য। এসবের কোনো দরকার নেই। দরকার নেই মানে আলবাত দরকার আছে। তোর কাছে আমার কথার কোনো মূল্য নেই, তাই না? দেখ জিমিন, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আঙ্কেলের কাছ থেকে ওনার নাম্বার নিবি, তারপর কথা বলে মিটিং অ্যারেঞ্জ করবি। কিন্তু কোনো কিন্তু না, এখন যা, আগে গিয়ে নাম্বারটা নিয়ে আয়। অগত্যা জিমিনের জোরাজুরিতে পেকে ওর বাবার ঘরে যেতে হলো। বাবা, আসবো? হ্যাঁ মা, আয়। কিছু বলবি? হ্যাঁ মানে আসলে বল, কি বলবি? বলছিলাম কি, ওনার নাম্বারটা একটু লাগতো। ওনার নম্বর মানে কার নম্বর? মিস্টার জীবনের। জাঙ্কুকে? হ্যাঁ আসলে মানে পাঠিয়ে দিয়েছি তোর ফোনে। আচ্ছা, আমি আসছি। তে হ্যাঁ বাবা, আশা করবো তুই আমার সম্মানের বিষয়টা মাথায় রেখে কথা বলবি। অবশ্যই, এবার আসি। তে ঘর থেকে বেরিয়ে যেতেই জিহব দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে তাকালেন। আমাদের মেয়ে বড় হয়ে গেছে শ্রীলেখা, আর কিছুদিন পরে ও বিয়ে। এনেছিস নম্বর? এই যে নে, এবার চটপট ফোন লাগা। কিন্তু ফোন করব অকওয়ার্ড লাগছে, কি করব? তার চেয়ে বরং মেসেজ করি। আচ্ছা ঠিক আছে, তুই বরং মেসেজই কর। এরপর তে ছেলেটাকে মেসেজ করতে লাগলো। মিস্টার জন জাংকুক, আপনি তে বলছি, আপনার সাথে কিছু কথা ছিল। কিছুক্ষণ বাদে উত্তর এলো, হ্যাঁ বলুন, আমি জাংকুক। রিপ্লাই আসতেই তে জিমিনের দিকে তাকালো। আমাকে দে ফোনটা। আমাদের যেহেতু বিয়ে ঠিক হয়েছে, সেজন্য আমাদের একে অপরকে জানার জন্য একটু দেখা করা প্রয়োজন নয় কি? অবশ্যই, বলো কখন দেখা করতে হবে? কাল। বেশ, তবে কাল আমার একটা এক্সিবিশন আছে, আমরা তারপর দেখা করি একটা ক্যাফেতে। তোমার যদি অসুবিধা না হয়, অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। অবশ্যই, তাহলে কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। তে ফোনটা অফ করে জিমিনের দিকে তাকালো। এত ভয় পাচ্ছিস কেন তুই? শোন, উনি অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে, আমাকে পাঠাবি। এখন আমি চললাম, কাল দেখা হচ্ছে, বাই। আচ্ছা। আমি জানি তুমি আমার সাথে কেমন দেখা করতে চাইছো, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা কখনো হবে না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমাকে বিয়ে করতে হবে। কেন না জানি ছেলেটার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, না হলে অন্য কিছু ছিল। পরের দিন তে ক্যাফেতে এসে বসেছে।
কিন্তু ছেলেটি এখনো পর্যন্ত আসেনি। একদিকে তে চিন্তায় পড়ে গেল ছেলেটা আসবে কি আসবে না, আর একদিকে ও নার্ভাস। তে বসে জাঙ্কুকের আসার অপেক্ষা করছিল, আর অন্যদিকে বাইরে জিমিন পাহারা দিচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন জাঙ্কুক আসে না, তখন তে বাধ্য হয়ে জিমিনকে মেসেজ করতে যাবে, তখনই ক্যাফের দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। হেঁটে তের সামনে এসে তের সামনে চেয়ারে ছেলেটি বসলো। হ্যালো মিস্টার জেওন। জাঙ্কুক মৃদু হেসে মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। এটা দেখে তের একটু অদ্ভুত লাগলো। সে আবার বলল, আপনি মিস্টার জাঙ্কুক তাই তো? আবারও একই সেই ছোট্ট হাসি আর হালকা মাথা নাড়ালো জাঙ্কুক। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের ফোনে কিছু একটা টাইপ করার পর তের সামনে বাড়িয়ে দিল তার ফোনটা। তে ফোনটা হাতে নিয়ে জাঙ্কুকের লেখাটা পড়তে লাগলো। আমি কথা বলতে পারি না, আমি বোবা। আপনি কথা বলতে পারেন না? ও, আমি জানতাম না। আই এম সরি। কোনো সমস্যা নেই, তুমি যা বলতে চাও বলতে পারো। জাঙ্কুক আবার টাইপিংয়ে লেখে দেখে দেখালো। তে কিছুক্ষণ চুপ করে থাকলো। সে যে আজ তার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু এরকম যে হবে সে বুঝতে পারেনি। সে যেটা সহজভাবে করবে ভেবেছিল, সেটা কঠিন হয়ে গেল। আসলে তুমি কি বলতে বুঝতে পারছো না, তাই তো? তুমি অস্বস্তি বোধ করছো। আমি জানি তুমি এখানে বিয়ে ভাঙার কথা বলতে এসেছো। আর যাই হোক, একটা বোবা লোকের সঙ্গে তো সারা জীবন কাটানো সম্ভব নয়। আপনি এমন কেন ভাবছেন যে আমি বিয়েটা ভেঙে দিতে এসেছি? এরপর জাঙ্কু টাইপ করে তেকে আবার ফোনটা দেখালো। কারণ আমি কথা বলতে পারি না, তাই। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, সেও একই কাজ করতো। আর যাই হোক, একটা বোবা লোকের সাথে সারা জীবন কাটানো যায় না। আপনি এই কথাটা কত সহজেই বলে ফেললেন, কিন্তু সবাই একরকম হয় না। আর আপনি আমাকে না জেনে এমনটা ধরে নিচ্ছেন, এটা ঠিক নয়। তের কথাগুলো শুনে জাঙ্কুক কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার চোখ দুটো তের চোখে স্থির, যেন কিছু খুঁজছে। তুমি সত্যি অন্যরকম তে, তাই আমি তোমাকেই চাই। কিন্তু তার বাড়িতে তার মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সেই একই শান্ত অভিব্যক্তি, ঠোঁটের কোনো এক চিলতে অস্পষ্ট হাসি। কি হলো ব্যাপারটা? আমি এত কিছু বললাম আর উনি কিছু রিয়াক্টই করলেন না। কিন্তু জাঙ্কুকের চোখ তখন অন্য কিছু বলছিল। সেখানে ছিল আগ্রহ, কৌতূহল আর এক ধরনের অদ্ভুত টান। জাঙ্কুকের সাথে ক্যাফেতে কথা হওয়ার পর 2 দিন কেটে গেছে। তে তার ঘরে বসে আছে, সামনে ফোনটা রাখা, কিন্তু মনটা বারবার চলে যাচ্ছে সেই দিনের কথোপকথনে। 2 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও জাঙ্কুকের কাছ থেকে কোনো প্রকার মেসেজ আসেনি, আর তেও জাঙ্কুকে কোনো প্রকার মেসেজ করেনি। তবে তে বারবার ফোনটা হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে, আর মনে মনে বলছে, আমি কেন অপেক্ষা করছি? কি রে, কোনো কি আপডেট এলো? না, কিছুই না। 2 দিন হয়ে গেল, উনি একবারও যোগাযোগও করেননি। জিমিনা তের মধ্যে এইসব নিয়ে কথোপকথন হচ্ছিল, তখনই তের ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। ওর বুক ধক করে উঠল। কাপা হাতে মেসেজটা যখন ওপেন করলো, তখন দেখলো লেখা, মিস মি। আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে এই টোন, এই অনুভূতি। এটা কি জাঙ্কুক? কিন্তু যে ছেলে কথা বলতে পারে না, সে এমন ভাবে মেসেজ করবে? তার মাথায় আবার প্রশ্নের ঝড় শুরু হলো। আর ঠিক তখনই অন্যদিকে কোথাও বসে জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে হালকা হেসে বলল, খেলা তো এখন সবাই শুরু হলো তেই।
এরপরও বেশ কিছুদিন কেটে গেল। এই কয়েকদিনে তের জীবনে যেন সবকিছু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে। জাংকুকের আর কোনো খোঁজ নেই, না কোনো মেসেজ, না কোনো দেখা। কিন্তু তবুও সে যেন পুরোপুরি জাংকুককে ভুলতে পারছে না। মাঝে মাঝে সেই আননোন নাম্বারে মিস মি মেসেজটা খুলে দেখে, আবার নিজেকেই বকাঝকা করে। আমি এইসব নিয়ে ভাবছি কেন? এর মধ্যে বিয়ের দিন এগিয়ে এলো। বাড়ি ভরে গেছে আলো, সাজসজ্জা, আত্মীয় স্বজনের ভিড়, হাসি, আনন্দে। চারপাশে কেবল একটাই কথা, তে তোকে কি সুন্দর লাগছে কনের সাজা, খুব সুন্দর লাগছে তোকে, এত সুন্দর লাগছে যে আমি চোখে ফেরাতে পারছি না। জিমির কথায় তে কোনো উত্তর দিচ্ছে না, ও শুধু পাথরের ন্যায় বসে আছে। দেখ, তুই যদি এই বিয়েটা করতে না চাস তাহলে করিস না। একবার শেষবার ভেবে দেখ কি করবি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই জিমি। এরই মাঝে হইচই শোনা গেল। জিমিন আর কিছু বলতে পারল না, ও নিচে চলে গেল। কিন্তু আয়নার সামনে বসে থাকা তে নিজেকে দেখেও যেন কিছুই চিনতে পারছে না। তার মনটা অদ্ভুত অস্থির। আমি কি সত্যি ঠিক করছি এই বিয়েটা? আমি কি চাই? তার মাথায় বারবার ভেসে উঠেছে সেই ক্যাফের দিনে জাঙ্কুকের নীরব চোখ আর লেখা আর সেই অদ্ভুত হাসি। তখনই তের ফোনটা হালকা ভাইব্রেট করে উঠল। তের বুক ধক করে উঠল। এই সময় কে মেসেজ করেছে? তে ফোনটা হাতে নিয়ে চেক করতে লাগলো। হাত কাঁপতে কাঁপতে সে মেসেজ খুললো, আর যেটা পড়লো, আজ তোমার বিয়ে, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি সত্যি এটা চাও? তে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই টোন, এই অনুভূতি, এটা যে জাংকুক বুঝতে আর বাকি রইল না। তার চোখের কোণে হালকা জল। এতদিন পর এখন কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল তে। তে নিজেকে শক্ত করলো। কিছুক্ষণ পরই কয়েকজন এসে তেকে নিয়ে গেল মণ্ডপে। এরপর তেকে জাংকুকের চারপাশে ঘোরানো হলো। কোনে সাজে সুসেজে সামনে আমার সোনামণি, ওঠে সানা শঙ্খ বেজে গোধূলি গোধূলি এই লগনে, নেই মনে কেউ তুমি ছাড়া, ও গো পরিণীতা, সব প্রেম রসিতে তোমাকে মানাই, ও গো পরিণীতা। তে আর জাংকুক একে অপরের দিকে তাকিয়ে রইল। জাংকুকের চোখে সে একে আত্মবিশ্বাস, কিন্তু আজ যেন একটু বেশি নরম। সব রীতিনীতি চলতে লাগলো। সব রীতিনীতি চলতে লাগলো, কিন্তু তের মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে। শেষে সিঁদুর পরানোর সময় এলো। চারপাশে সবাই চুপ। জাংকুক সিঁদুর তুলল, তারপর হালকা ঝুঁকে তের কানে খুব আস্তে করে বলল, এখনো কি মনে হয় আমি বোবা? তে বিস্ময়ে যখন চোখ বড় হয়ে গেল, তখনই সেই সুযোগে জাংকুক তের মাথায় সিঁদুর পরিয়ে দিল। এখানে বিয়ে সম্পূর্ণ হলো। তে কেঁদেই ফেলেছে, তাই কাঁদতে কাঁদতে বলল। এরপর তেকে জাংকুকের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সারা রাস্তা জাংকুকের সাথে একটা কথা বলে নিতে। বাড়ি পৌঁছে তেকে জাংকুকের রুমে বসিয়ে
রুমের ভেতরে প্রবেশ করতেই তে বিছানাতে উঠে দাঁড়িয়ে সোজাসুজি জাঙ্কুককে প্রশ্ন করল, আপনি তো কথা বলতে পারেন, তাহলে সেদিন আমাকে মিথ্যে বলার মানে কি? রাগ করেছো? রাগ করাটা কি স্বাভাবিক না? আপনার কি মনে হয়? জানি স্বাভাবিক, কিন্তু শুধু তোমার জন্যই এতদিন চুপ ছিলাম। আপনি কি আমার সাথে মজা করছেন? মোটেও না। আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন এক্স্যাক্টলি। তুমি কি শুধু পারফেক্ট কাউকে চাও নাকি মানুষটাকে বোঝার চেষ্টা করো? এরপর তে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে আমি যদি সেদিনকে আপনাকে বলতাম আমি এই বিয়েটা করব না, তাহলে কি করতেন? কুক এক চিলতে হেসে তের একটু কাছে এগিয়ে এলো। তাহলেও শেষ পর্যন্ত তোমাকে আমাকে বিয়ে করতে হতো। এত কনফিডেন্স? কনফিডেন্স নয়, বিশ্বাস। তবু আপনি ভুল করেছেন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ঠিক করেছি। কি? ঠিক মানুষটাকে বেছে নিয়েছি। তে চোখটা নামিয়ে নিল আর অজান্তেই যেন ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল।